আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাদশ শ্রেণীর আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ৩ টা অধ্যায় মোটামুটি আলোচনা করা যায় যতটুকু করব। এর মধ্যে প্রথম পত্রে কার্যপত্র এবং আর্থিক বিবরণী, এবং সেটার মধ্যে সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা নিয়ে আলোচনা হবে, সমন্বয় জাবেদা আলোচনা হবে। তারপরে হলো আর্থিক বিবরণী আছে প্রথম পত্রেই, দ্বিতীয় পত্রের বেতন মজুরি অধ্যায়, বাট এর মধ্যে দুইটা অংশ, একটা হলো বেতন মজুরি আর একটা হলো উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণীতে আবার দুইটা অংশ, একটা হলো উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা, আবার উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার পরে দরপত্র প্রস্তুত করা। এই সবগুলা বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হবে। তাহলে যেসব বিষয় আসতে পারে পরীক্ষায়, এটা আমি ক্লাসে বলছি, যারা মনে রাখবা দরকার মনে রাখবা রাখবা, যারা রাখো না তাদের আর বলার কিছু না, যথেষ্টবার বলা হয়েছে, এগুলাতে পরীক্ষা আসে। যেমন ভাড়া যে কোনো ব্যয়ের সাথে 70% হইতে পারে, তাহলে যে টাকাটা থাকবে সেটাকে 70 দ্বারা ভাগ করে মনে রাখতে হবে পার্সেন্টেজ হলে 100 হলো আদর্শ মান, 100 হলো আদর্শ মান, বেশি হলে অগ্রিম, কম হলে বকেয়া। এদিকে মনোযোগ দিতে হবে। 70% মানে কি? রেওয়া মিলে 70% ভাড়া 35,000 টাকা। তার মানে আমি 35% টাকা পরিশোধ করছি, তো বাকি আছে কয় পার্সেন্ট? 30%। এই বকেয়া বের করবো কি করে? এই টাকাটাকে 70 দ্বারা ভাগ করবো, ক্যালকুলেটর 70 দ্বারা ভাগ করে 30 দ্বারা গুণ করলে বকেয়া টাকাটা পেয়ে যাবো। সিম্পল হিসাব। বেতন 120%, তার মানে দেওয়ার কথা ছিল 100%, বেশি দিছি কয় পার্সেন্ট? 20%। সেই 20% বের করবো কি করে? 120 দ্বারা ভাগ করি আর 20 দ্বারা গুণ করে অগ্রিম বের করবো। সিম্পল হিসাব। এটা আর আমি আর কোনোদিন বলবো না। এবার আসি, যদি এমন হইতো যেমন সাধারণ করবা যে কোনো খরচ হইতে পারে, অন্য একটা খরচের নাম লিখলাম, সেই খরচের সাথে লেখা কত 5 ভাগের কত অংশ? 3 অংশ লেখা, অংশ দেওয়া, কি দেওয়া? টাকার পরিমাণ 24,000 দিলাম, 24,000 টাকা 5 ভাগের 3 অংশ। যখন কোনো ভগ্নাংশ থাকবে সেই ক্ষেত্রে উপরের অংশটা হলো আদর্শ মান, নিচেরটা আদর্শ মান। দেওয়ার কথা ছিল 5 ভাগ, আমি দিয়ে দিছি কয় ভাগ? 3 ভাগ। বাকি আছে কয় ভাগ? 2 ভাগ। তাহলে 2 ভাগ বের করবো কি করে? বকেয়া। এই বকেয়াটা যোগ হবে এই 24,000 টাকাকে 8 দ্বারা ভাগ করতে হবে, এবং 2 অংশ যেহেতু বাকি 2 দ্বারা গুণ করতে হবে। 24,000 ভাগ করবো কত দ্বারা? 3 দ্বারা, গুণ করবো 2 দ্বারা, এই 16,000 টাকা হলো বকেয়া। ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ নিয়ে অনেক বলা হয়েছে, আর বলতে চাচ্ছি না। যদি ভগ্নাংশ এমন উল্টা হইতো, উপরে কত? উপরে আছে 5, নিচে আছে 3, এত অংশ, এবং টাকার পরিমাণ দিলাম 25,000 টাকা। টাকা যে কোনো একটা পরিমাণ হইতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার দেওয়ার কথা ছিল 3 ভাগ, দিয়ে দিছি কয় ভাগ? 5 ভাগ। বেশি দিছি কয় ভাগ? 2 ভাগ। তো ভাগ করবো কত দিয়া? 2 দিয়া। উল্টা পাল্টা বললে হবে না কিন্তু। কত দিয়ে ভাগ করবো? সবসময় আমি বলছি উপরের অংশ দিয়ে ভাগ করবো, সবসময় উপরের অংশ দিয়ে ভাগ হবে, 5 দিয়ে ভাগ হবে। ভাগের কাজটা করলাম। এবার আমার যদি উপরের অংশটা বড় হয় তাহলে অগ্রিম, উপরের অংশটা বড় হলে কি হবে? অগ্রিম। কত অংশ অগ্রিম? 2 অংশ অগ্রিম। 5 দিয়ে ভাগ করে 2 অংশের জন্য 2 দিয়ে গুণ করবো, 10,000 টাকা অগ্রিম। এই বিষয়গুলো নিয়ে আশা করি আর কোনোদিন সমস্যা হওয়ার কথা না। হইলে আর কিছু করার নাই, কপাল খারাপ। এবার থাকতে পারে বিনিয়োগ, থাকতে পারে কয় পার্সেন্ট বিনিয়োগ? 10% বিনিয়োগ, টাকার পরিমাণ 1 লাখ হইতে পারে, ভালো কথা। এভাবে থাকে, তাহলে বুঝতে হবে ফুল 1 বছরের টাকা আমার কি আছে, সম্পূর্ণ 1 বছরের সুদ পাবো আমি, যেহেতু তারিখ নাই, ফুল 1 বছরে ধরতে হবে। আবার পরীক্ষার মধ্যে রেওয়া মিলের মধ্যে বিনিয়োগের সুদ থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকা না থাকা হচ্ছে পরের প্রশ্ন। আমার আগে দেখতে হবে কত মাসের সুদ আসে। 1 লাখ টাকা 10%, 10,000 টাকা সুদ আসে। যদি রেওয়া মিলে 2,000 টাকা সুদ দেওয়া থাকে, বুঝতে হবে 8,000 টাকা সুদ বাকি আছে, অন্য কোনো জায়গায় কিছু বলা না থাকলেও 2,000 টাকা বিনিয়োগের সুদ দেওয়া থাকে। আর যদি রেওয়া মিলে বিনিয়োগের সুদ দেওয়া না থাকতো, তাহলে 10,000 টাকা বকেয়া ধরতাম। বিষয়টা ক্লিয়ার? 2,000 দেওয়া থাকে, 8,000 বকেয়া ধরতে হবে। এটা ঋণের ক্ষেত্রে যা হবে, বিনিয়োগের ক্ষেত্রে একই জিনিস হবে। আর বিনিয়োগের সাথে ক্রেডিট পাশে থাকবে, এটা আমরা জানি। এবার প্রশ্ন হলো, যদি জায়গায় বিনিয়োগের সাথে তারিখ উল্লেখ থাকে, যেমন কি অঙ্কটা যদি 2000 কত সালের হয়, 24 সাল ডিসেম্বর 31 হয়, আর তারিখ লেখা 1/7/2000 কত 22 সাল, তার মানে 22 সালের অঙ্ক শুরু হয়েছিল, বিনিয়োগটা করছিলাম কয় সালে? 22 সালে। আমরা প্রতি বছর অঙ্ক করি, প্রতি বছরে ডিসেম্বরে অঙ্ক শেষ করি, তাহলে 22 সালে ডিসেম্বরে একবার হিসাব করছিলাম, 6 মাস হিসাব করছিলাম, আর ওই 6 মাসের সুদ আমি কাউন্ট করছি অলরেডি, কারণ ডিসেম্বর অঙ্কটা শেষ শুরু করছিলাম কবে? বিনিয়োগ আমি করছি জুলাই মাসে, বাট শেষ করছি কবে? যে বছরে যে যে আয় ব্যয় সংগঠিত হবে ওই বছরে রেকর্ড করতে হবে। এটা হলো বকেয়া ভিত্তিকের নীতি, বাংলাদেশে এটাই প্র্যাকটিস করা হয়, বকেয়া ভিত্তিক। তাহলে যে টাকাটা আমার অলরেডি অর্জিত হয়েছে, 6 মাসের টাকা 22 সালে অর্জিত হয়েছিল, সেটা 22 সালে একবার রেকর্ড করছি,
23 সালে ফুল 1 বছরের রেকর্ড করছি, 24 সালে আসছি রেকর্ড করতে। এই যে 22 সালে 6 মাস, 23 সালে 1 বছর, 24 সালে 1 বছর, টোটাল 2.5 বছর হয়। 2.5 বছরের মধ্যে অলরেডি রেকর্ড করা হয়ে গেছে কয় বছর? 1.5 বছরের রেকর্ড হয়ে গেছে অলরেডি। এই শেষ বছরের রেকর্ডটা আমি করব। সুতরাং এই 1 বছরের বেশি কোনো তারিখ থাকলে ঋণের ক্ষেত্রেও যা হবে এটার ক্ষেত্রেও তাই হবে। 1 বছরের বেশি সুদ কাউন্ট করব না। তাহলে এই ক্ষেত্রে একই নিয়ম হইতো, ওই 10,000 টাকা থাকলে 8,000 টাকা বকেয়া, 2,000 টাকা মিলে আছে, 10,000 টাকায় বকেয়া হইতো। তবে এই জায়গায় তারিখটা যদি এমন না হয়, এমন হইতো 1/7/2000 কত 24। তার মানে কি বুঝাচ্ছি? চলতি সালে বছরের মাঝে আমি বিনিয়োগ করছি, চলতি সালে বছরের মাঝে বিনিয়োগ করছি। সেই ক্ষেত্রে এই 1 লাখ টাকা 10% করলে কত আসে? 10,000 টাকা। অর্ধেক করলে 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে আবার রেওয়া মিলে 2,000 টাকা দেওয়া আছে। তার মানে বুঝতে হবে বাকি আছে কয় হাজার? 3,000। যদি রেওয়া মিলে 2,000 না থাকতো সবটুকু বাকি, 5,000 টাকায় বাকি, 5,000 টাকা বাকি। কারণ এই বছরের মাঝে আমি বিনিয়োগ করছি। এটা ঋণের ক্ষেত্রে যে নিয়ম, প্রদেয় নোট হোক, ঋণপত্র হোক, ঋণ হোক, একই নিয়ম। মনে থাকবে বিষয়টা? ঋণপত্র এমন হইতো 10% ঋণপত্র, টাকা 1 লাখই হোক, সমস্যা তো নাই। তারিখ না থাকলে 1 বছর, তারিখ থাকলে তো বলছি কি হবে, তারিখ থাকলে কি হবে? তারিখ অনুযায়ী কাজ করব। তারিখ অনুযায়ী কাজ করে যদি সুদের মাত্রাটা কি হয়, 2,000 টাকা যদি ঋণ, দেখতে হবে সুদ কত আছে। ঋণপত্রের সুদ মনে করো কয় হাজার? 3,000। তাহলে এইভাবে থাকলে বুঝবো কত ঋণের সুদ যদি কত হয়, ঋণের সুদ যদি বা সুদ খরচও থাকতে পারে 3,000, তাহলে বুঝবো বকেয়া আছে কত? 7,000। যদি আবার এই জায়গায় তারিখ দিয়ে দেয়, একই নিয়ম, বিনিয়োগের এবং ঋণের সুদের তারিখটা একই নিয়মের, এটা নিয়ে আর বলার কিছু নাই। এবার আসি ইজারা সম্পত্তি। যত ক্রিটিক্যাল আইটেম একসাথে বলে দিচ্ছি কিন্তু। ইজারা সম্পত্তি কত আছে? 1/7/2000 কত? 2021, 22 ইচ্ছা মতন হোক, অঙ্ক 24 সালে বলে দিছি। টাকার পরিমাণ 70,000 হোক। কত টাকা? 70,000। প্রশ্ন হইলো কত বছর? ওই তারিখ হতে কয় বছর? 10 বছর। সিম্পল যদি 10 বছর হইতো তাহলে ডাইরেক্ট 10 দিয়ে ভাগ করে 7,000 টাকা অবশ্যই ইজারা সম্পত্তির অবলোকন লিখতাম। কত লিখতাম? 7,000 টাকা লিখতাম। বাট এই জায়গায় 7,000 টাকা সরাসরি লেখা যাবে না। কারণ কি? কন্টাক্ট হয়েছিল কত সাল? অঙ্কটা 24 সালে আমি আজকে আসি। কন্টাক্ট হয়েছে কয় সালে? 2021 সালে। 21 সাল থেকে 10 বছর, তার মানে কত? 21 সালে 6 মাস গেছে, 22 সালে 1 বছর, 23 সালে 1 বছর, 24 সাল তো আজকে করতেই আছি। তাহলে আমাদের ইয়া কত? 21 সালে 6 মাস, 22, 23, 2 বছর, 2.5 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। টোটাল 3.5 বছর। 3.5 বছরের মধ্যে 1 বছর হিসাবটা আমি এবছর করব, 2.5 বছর হিসাব হয়ে গেছে। সামনে আর আছে কয় বছর? হয়ে গেছে 8.5 বছর। 8.5 আর 8.5 তো হলো 11 বছর। কন্ট্রাক্ট তো 10 বছর, 7.5 বছর। আমার টোটাল আসে কিন্তু 3.5 বছর। 21 সালে 6 মাস, 22 সাল, 23 সাল, 22, 23, 24, 3 বছর আগের 6 মাস, 3.5 বছর আসে। 3.5 বছরের মধ্যে এই বছর হিসাবটা আমি এখনো করি নাই, তাহলে 2.5 বছর হিসাব অলরেডি হয়ে গেছে। 10 থেকে 2.5 বাদ দিলে থাকবে কত? এই 10 থেকে 2.5 বাদ দিলে কত হয়? 7.5। তো 1 বছরের অবলম্বন কত হবে? এই যে টাকাটা আছে 7.5 দেওয়া করলে টাকা চলে যাবে। 1 বছরে এই পরিমাণ অবলম্বন, ইজারা সম্পত্তির অবলম্বন। ইজারা সম্পত্তির অবলম্বন যদি হয়ে যায়, একই 4.5 ভাগ করতাম, ভাগ করে দিতাম। অর্থাৎ যে বছরটা বাদ গেছে, অতীত হয়ে গেছে, চলতি সাল বাদে অন্যান্য বছরগুলো মাইনাস করে দিয়া ভাগ করলে উত্তর চলে আসবে, সিম্পল হিসাব। তবে যদি এমন হইতো যে 1/7/2000 কত? 24 সাল, 10 বছর কন্ট্রাক্ট, তাহলে কি তো 10 বছর টাকা কত? 70,000। এক্ষেত্রে কি হবে যদি এমন তারিখ থাকতো? তাহলে 10 বছর কন্ট্রাক্ট 70, 1 বছরে 7,000, কিন্তু এই বছরে অর্ধেক বছর হবে, অর্ধেক টাকা। এই জন্য এটার হাফ করতে হবে। 7,000 অর্ধেক কত? 3.5 বছর। এটা হিসাবে এখনো হয়ই নাই। 3.5 বছর না, 3.5 ভাগ করবে কেন? 70,000 টাকে 10 দ্বারা ভাগ করে অর্ধেক করে দিবি। 6 মাস না, এই বছরে 6 মাস, তো এবারে রেকর্ড হয়ই না এখনো। রেকর্ড মানে অতীত সাল হইতে হবে। 24 সালে আগের গুলা রেকর্ড হয়েছে, 24 সালের তারিখ তো না, শুরু করা এই বছরের মাঝে থেকে। এই বছর রেকর্ডই হয় না, মাত্র বছরের মাঝে শুরু করছি, এটা মনে রাখতে হবে। এবার বিজ্ঞাপন নিয়ে একটা কাহিনী হইতে পারে। ধরো বিজ্ঞাপন আছে, যাই আছে অঙ্কে, বিজ্ঞাপন ধরো 7,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়?
বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়? পণ্য বিতরণ করলে যোগ হয়। ৩,০০০ টাকা, ইচ্ছা মতো একটা টাকা দিলাম, হইলো কত? 10,000। এবার প্রশ্ন আসতে পারে কিভাবে, এটা 5 বছরে এই 5 বছর পর্যন্ত এই যে বিজ্ঞাপনটা হইলো 5 বছর কন্টিনিউ করতে বলছে, তাহলে কি হবে? অঙ্ক তো 1 বছরে দিয়া দিচ্ছি 5 বছর, তো 4 বছর কি হবে? বিলম্বিত হবে। আর যদি বলে যে এত অংশ অবলোপন করো, কত অংশ? 5/3 অংশ কি করো? অবলোপন করো। এটা কি করতে বলছি? অবলোপন। প্রশ্ন হইল 5/3 অংশ যদি অবলোপন হয় তাহলে বিলম্বিত কয় অংশ? এটা প্রশ্ন করতে হবে। 5/3 অংশ যদি অবলোপন হয় তো বিলম্বিত কয় অংশ হইব? অবলোপন মানে চলতি সালে ব্যয় হিসাবে দেখাই দিব। অবলোপন মানে চলতি সালে কি হিসাবে? ব্যয় হিসাবে দেখাই দিব। কয় টাকা দেখাই দিব? 5/3 অংশ টাকা। টোটাল টাকা 10,000, 5 দিয়ে ভাগ করে 3 অংশ টাকা হলো ব্যয় হিসাবে যাবে। ব্যয় হিসাবে মানে বিশদ আয় বিবরণী আউটার কলামে যাবে। তো বিলম্বিত মানে অগ্রিম। তো অগ্রিম কয় টাকা? বিলম্বিত যদি অবলোপন যদি 3 অংশ হয়, বিলম্বিত কয় অংশ হবে? এই দুইটা ডিফারেন্স কত? 2 অংশ। সব সময় মাইনাস হবে কি দিয়ে? বিলম্বিত দিয়ে। আর যদি এমনি আসে পরীক্ষায় 5/3 অংশ কি করো? বিজ্ঞাপন করেছে কয় অংশ? 5/3 অংশ কি করো? 5/3 অংশ বিলম্বিত। তাহলে কি হবে? তাহলে কোনো ঝামেলা আছে? সরাসরি 5 দিয়ে ভাগ করে 3টা গুণ করে বিলম্বিত টাকাটা পেয়ে যাবে অটোমেটিক। সবসময় মাইনাস করে কি নামে? বিলম্বিত নামে। বিলম্বিত বলো অবলোপন বলো, মাইনাস হবে কি নামে? বিলম্বিত নামে। এটা তো সরাসরি বলেছে 5/3 অংশ অবলোপন, অবলোপন বিলম্বিত করো, তাহলে সরাসরি এই জায়গায় বিলম্বিত লিখে দিবে। কয় অংশ? 5/3 অংশ। কত টাকা হবে? 6,000 টাকা ডাইরেক্ট বাইরে, 4,000 টাকা গেছে। এই যে বাইরের টাকাটা গেছে এটা নাম হচ্ছে অবলোপন। কিন্তু এই অঙ্কে কি বলছে? 5/3 অংশ অবলোপন করো। তো বিলম্বিত কয় অংশ? 2 অংশ। অংশ বলছে বিলম্বিত অবলোপন, কিন্তু অবলোপন আমি লিখতে পারবো না, অবলোপন আমি বাইরের টাকাটা। এই জায়গায় মাইনাস করে কি নামে? সবসময় বিলম্বিত নামে। কিন্তু পরীক্ষা আসছে কোনটা কি নামে? অবলোপন নামে। 4 বছর অবলোপন করো, তার মানে আমার 3 অংশ বিলম্বিত হবে। 5/2 অংশ কি হবে? বিলম্বিত হবে। 5/2 অংশ কি হবে? বিলম্বিত হবে। সেই ক্ষেত্রে আমি কি করব? এই জায়গায় বিলম্বিত লিখবো। টাকা কত? 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে কত হইব? 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 6,000 টাকা হবে না 4,000 হবে? কত হবে? 4,000 টাকা হবে। মনে থাকবো? এলো বিজ্ঞাপনের কাহিনী। ইজারা সম্পত্তি বলে দিলাম, ঋণ বা ঋণপত্র বা প্রদেয় উঠতে বললাম। এবার অঙ্কের মধ্যে যদি কি হয়, আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে বাদ যাবে, সমাপনী মূল পণ্য যদি অন্তর্ভুক্ত থাকে সেই জায়গা থেকে বাদ যাবে। আগুনে বিনষ্ট পণ্য যদি কি হয়, বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেয়, তাহলে কি হবে? বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিলে বীমা কোম্পানির নিকট প্রাপ্য টাকা যাবে চলতি সম্পদ। আগুনে পণ্য পুড়ে গেলে সবটুকু টাকা ক্রয় থেকে বাদ যাবে। যে পরিমাণ বীমা দাবি পাওয়া যাবে সেটা যাবে চলতি সম্পদ, আর যেটা পাওয়া যাবে না সেটা লিখতে হবে ও পরিচালন ব্যয়। অগ্নিজনিত ক্ষতি বা আগুনে বিনষ্ট জনিত ক্ষতি যত % টাকা বা যত টাকা বীমা দাবি পাওয়া যাবে না। মনে থাকবো? এবার এই অঙ্কগুলো আমাদের একটু পড়ে যায় কোনটা কোন জায়গায় যাবে, মাথায় কি থাকবো? বিষয়টা বিবরণী পারস তো নাকি? আর চালানি কারবারের বিষয়টা তো বহুবার বলছি ক্লাসে, এটা পারবে তো? মনে করো চালানি কারবারে পণ্য পাঠাইছি কয় হাজার, চালানি কারবারে চালানে প্রেরিত পণ্য কি? চালানে প্রেরিত পণ্য কয় টাকা? 1,000 টাকা। কয় টাকা পাঠাইছি? 1,000 টাকা পাঠাইছি। চালানে প্রেরিত পণ্য 1,000 টাকা। সমন্বয় বললো যে চালানে যে প্রেরিত পণ্যটা বিক্রি করা হলো কত টাকা? বিক্রয় 3টা হইতে পারে। কয় ধরনের হইতে পারে? 3 বিক্রি করা হয়েছে কয় টাকা? 1,000 টাকা পাঠাইছি। কি হইতে পারে? 1,000 টাকা পাঠাইছি, 1,000 টাকা বিক্রি হইতে পারে। 1,000 টাকা পাঠাইছি, 1,200 টাকা বিক্রি হইতে পারে। 1,000 টাকা পাঠাইছি, কত টাকা বিক্রি হইতে পারে? 800 টাকা বিক্রি হইতে পারে। 1,000 টাকা পাঠাইছি, কত বিক্রি হইতে পারে? 1,100 বিক্রি হইতে পারে। কয়টা মডেল? 4টা মডেল হইতে পারে। যত টাকা পণ্য পাঠাইলাম অত টাকা বিক্রি হইলো, বেশি বিক্রি হইলো, কমও বিক্রি হইলো, ভ্যারাইটিস হইতে পারে। কিন্তু কমিশন দিতে হবে কয় %? হয়তো 5% অথবা কয় %? 10%। কার উপরে কমিশন দিতে হবে? ওই বিক্রয় মূল্যের উপরে। লাভে বিক্রি করলাম কমিশন অত, লসে বিক্রি করলাম, লস হলে আপনার লস, আপনার প্রোডাক্ট মার্কেটে চলে না। কমিশন যা বিক্রি করছে আমার কমিশন দিয়ে দেন। 8,800 টাকা 10%, 80 টাকা কমিশন, সে আগে নিবে। 1250 120 টাকা। সে বললো বেশি বিক্রি করলে ওরও লাভ আছে, কমিশন বেশি আসে। 2 নম্বরই না, আমি চেষ্টা করছি পারি না, আমার কিছু করার নাই। তাহলে এটার একটা লাভ লসের ব্যাপার আছে। চালানি কারবারে এই পণ্য বিক্রি করে যদি লাভ হয়
সেই লাভের টাকা যাবে অন্যান্য না অপরিচালন আয়ে যাবে। আর চালানি কারবারে যে আমি প্রাপ্য টাকাটা, চালানি কারবারে প্রাপ্য টাকা যাবে চলতি সম্পদে, এই দুই জায়গায় পোস্টিং হবে। আর এই যে 1000 টাকা পণ্য পাঠাইলাম, এটা কোনো জায়গায় যাবে না। এটা শুধু কোন জায়গায় কাজে লাগবে, এই যে ফরম্যাটটা আমি দেখাই দিই, 4টা মডেল একসাথে দেখাই দিচ্ছি। প্রথমে কি লিখতে হবে? চালানি কারবারে প্রেরিত পণ্যের কি মূল্য? চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য। কারবারে প্রেরিত পণ্যের কোন মূল্য? পণ্যের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কয় টাকা হইতে পারে? 1000 টাকা হইতে পারে, একটা মডেল দিলাম। পরে কি হইতে পারে? 1200 টাকা হইতে পারে, আরেকটা মডেল দিলাম। পরে কি দিলাম? 800 টাকা হইতে পারে, আরেকটা 3টা মডেল দিলাম। ঠিক আছে? যে দামে বিক্রি করি আগে লিখতে হবে। বিক্রি করার পরে কি করতে হবে? কমিশন বাদ দিতে হবে। কমিশন, গ্রাহকের কমিশন, মানে ওই যে কমিশন দিয়ে লিখলে হবে। যত টাকা বিক্রি করছি তার উপর কয় পার্সেন্ট? 10% কমিশন দিয়ে হিসাব নিকাশ হওয়া যাবে। 1100 টাকা বেচছি, 1000 টাকা বেচছে, কমিশন 100 টাকা। 1200 টাকা বেচছে, 120 টাকা কমিশন, 800 টাকা 80 টাকা কমিশন। এই কমিশন গুলা বাদ দিয়া যে টাকাটা হবে সেটা আমি পাবো। কত? 1000 টাকাতে 100 টাকা গেলে 900 টাকা। 1200 থেকে 120 টাকা গেলে কত? না, 1080। আর 800 থেকে 80 টাকা গেলে 700 কয় টাকা? 20 টাকা। এটা হলো প্রাপ্য টাকা, এটা আমি পাবো। কিন্তু এই লোকের কাছে পাঠাইছিলাম কয় টাকা, এটা আবার দেখতে হবে। এটা হলো চালানি কারবারে প্রাপ্য, চালানি কারবারে প্রাপ্য টাকা। এবার আবার ম্যানেজ করতে হবে কি নামে? চালানি প্রেরিত পণ্য, মানে ওই রেওয়া মিলে দেখতে দেখতে ওই টাকাটা ডাইরেক্ট এই জায়গায় বসাবো। রেওয়া মিলে টাকাটা শুধু এই জায়গায় কাজে লাগবে। চালানে প্রেরিত পণ্য কয় টাকা? সব ক্ষেত্রে কিন্তু আমি 1000 টাকার পণ্য পাঠাইছি। 1000 সব ক্ষেত্রে কয় হাজার? 1000। এবার 900 থেকে 1000 গেলে কত হবে? 100। 1000 থেকে না 1100, 1080 টাকা থেকে 100 গেলে কত হবে? 1080 টাকা থেকে 1000 গেলে কত হবে? আরে এটা তো লিখতে কি বলেছি নাকি? হ্যাঁ, 100 গেলে 1100, 1080, 120 গেল 80 টাকা, লাভ তো 80 টাকা। ঠিক আছে, 80 টাকা না? হুম। আর সর্বশেষ কি 720, 720 থেকে 1000 গেলে কত হবে? আরে হ্যাঁ, 280, এটা মাইনাস, ক্লোজ। এটা কি লিখতে হবে? পরীক্ষা তো 3টা দিবে না, যে কোনো একটা থাকবে। তাহলে আমাদেরকে কোন মডেলে পড়ে? বেশি বিক্রি করে কম বিক্রি করে সমস্যা নাই, যা বিক্রি করো তার উপর কমিশন। কমিশন বাদ দিয়ে দেখতে হবে কয় টাকার পণ্য পাঠাইলাম, দেন কম্পেয়ার করতে হবে লাভ না লস হয়েছে। মনে থাকবো? তাহলে কি লিখবো? এটা লিখতে হবে চালানি কারবারে কি লাভ বা ক্ষতি। ব্র্যাকেট যোগ পরীক্ষা তো সবই আসবে না, যেগুলো একটা থাকবে। বেশি দামে বিক্রি হলে লাভ হবে, যদি নেগেটিভ ফিগার হয় ক্ষতি। মনে থাকবো? চালানি কারবারে প্রাপ্য টাকা হলো এই কলমটা, এই টাকাটা বলবে, এই কলমের টাকাটা বলবে। লাভে পাই লসে পাই, এই টাকাটা চালানি কারবারে প্রাপ্য টাকা, এটা চলতি সম্পদ থেকে বসবে। লাভের টাকাটা, লাভ হইলে অন্যান্য অপরিচালন আয় বসবে, ক্ষতি হইলে অপরিচালন ব্যয় বসবে। মনে থাকবো তো? এই ছিল চালানি কারবারের আর্থিক বিবরণীর মধ্যে যে সমন্বয়গুলো আছে, জটিল জটিল কিছু সমন্বয়। আর যদি যন্ত্রপাতি সংস্থাপন যদি মেশিনে অন্তর্ভুক্ত থাকে, মজুরির অন্তর্ভুক্ত, তাহলে যন্ত্রপাতির সাথে যোগ হবে আর মজুরি থেকে বাদ যাবে। এই ছিল এটির আর্থিক বিবরণী সমন্বয়। এবার অঙ্কের মধ্যে আর কোন সমন্বয় কি আছে যেটা পারবে না? পারবে? আছে কোনো বিষয় যেটা পারবে না? আর উৎপাদন ব্যয় বিবরণী অর্জিত হয়ে গেছে কি? আমি লোকটারে সার্ভিস দিছি, এই টাকাটা আমার এখন আমি ভোগ করতে পারবো। 3 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ অর্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবায় রেওয়া মিলে লেখা ছিল কত, যত আছে ওই টাকাটারে 3টা ভাগ করলে যে টাকাটা হবে, এই অংশটা কত? 1,20,000। 3টা ভাগ করলে হবে 40,000। এটা সেবায়ের সাথে যোগ করবো। অনুপার্জিত সেবায় অর্জিত 40,000, আর অনুপার্জিত সেবাটা লিখবো চলতি দায়ে, একসাথে 1,20,000। সেই জায়গা থেকে মাইনাস করবো 40,000, চলতি দায়ে 80,000 যাবে, মানে অগ্রিম আয় তো চলতি দায়।
আর সমাপনী দাখিলা কাদের দেওয়া হয়? সকল আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা, এটার নাম কি? সমাপনী দাখিলা। চলতি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ দায় নিয়ে কোনো সমাপনী দাখিলা হবে না। হবে কি দিয়া? আয় ব্যয় উত্তোলন দিয়ে। কি? আয় ব্যয় উত্তোলন দেওয়া হবে। মনে থাকবো তো? যদি আয়ের সমাপনী জাবেদা কি? আয়ের সমাপনী জাবেদা কি হবে? সংশ্লিষ্ট আয় হিসাব হবে ডেবিট, আয় বিবরণী হবে ক্রেডিট। মানে যে নামটাই হবে। যেমন যদি কি হয়, বিক্রয়, বিক্রি করলে আয় হয়, তাহলে বিক্রয় হিসাব হবে ডেবিট, আয় সারাংশ বা আয় বিবরণী কি হবে? ক্রেডিট। যদি ক্রয় হয় তাহলে কি হবে? ক্রয় তো এমনি ডেবিট, ক্রয় হিসাব হবে ক্রেডিট, আয় বিবরণী হবে ডেবিট। এদিকে মনোযোগ দে, এদিকে মনোযোগ দে, ফুল মনোযোগ দে। হ্যাঁ কি করে? লাইভে তুই আসি অনলিমি করে না। ওই কি কইছি? এটা অনলিমি করে পারবে, পাবলিক করলে পারবে। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম, আমি দ্বিতীয় ধাপে আবার যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।